আমরা কেস রেকর্ডই তো করছি। কেস রেকর্ডের আমরা এখন করব 93 থেকে শুরু করব, দেখি কটা করা যায় একসাথে। বলা হচ্ছে, যদি রোগ অল্প দিনে বা কোনো চিররোগের পক্ষে বহুদিনে কোনো সুনিশ্চিত কারণ দ্বারা উৎপন্ন হয়, তবে রোগীকে বা তাহার বন্ধুদের গোপনে জিজ্ঞাসা করিলে, হয় স্বেচ্ছায় না হয় সাবধানে প্রশ্ন করিলে, তাহারা সে বিষয়ে উল্লেখ করিবে। দেখো, এখানে অল্প দিনের রোগের যে কারণগুলি, অর্থাৎ তরুণ রোগে যে কারণগুলি, সেই কারণগুলি অনেক সময় তরুণ যে এর সমস্ত এক্সাইটিং কজ, উদ্দীপক কারণ, রাত্রি জাগরণ, কতদিন ধরে মদ্যপান বা গুরুপাক খাদ্য খাবার বা এই রকম ধরনের কোনো কারণে তরুণ রোগের ক্ষেত্রে বা তরুণ অবস্থার ক্ষেত্রে এরকম কোনো উত্তেজক কারণ থাকে। কিন্তু চিররোগের পক্ষে, অর্থাৎ ক্রনিক ডিজিজের পক্ষে বহুদিনে কোনো সুনিশ্চিত কারণ দ্বারা উৎপন্ন হয়, তবে রোগীকে বা তাহার বন্ধুদের গোপনে জিজ্ঞাসা করিলে, হয় স্বেচ্ছায় না হয় সাবধানে প্রশ্ন করিলে, তাহারা সে বিষয়ে উল্লেখ করিবেন। এই রুগী দেখার, এর আগে আমি আগের চ্যাপ্টারে, আগের মনে এপিসোডে বলেছিলাম যে রুগী পর্যবেক্ষণ করা, সেটা আমাদের লিখে দিতে হয়। কি দেখলাম, শুনলাম, জানলাম, সেগুলি আমাদের লিখে দিতে হয়। আমরা এই চ্যাপ্টারে বলছি যে তাতেও যদি আমাদের কেস রেকর্ড পূর্ণাঙ্গ না হয়, তাহলে পরবর্তীতে তরুণ রোগের ক্ষেত্রে কোনো উত্তেজক কারণ থাকলে সেগুলি সম্পর্কে আমাদের জেনে নিতে হয়। দেখা যায় কাশির ওষুধ দিয়েছি, আর 10 দিন ধরে কাশি হচ্ছে, আমি কাশির ওষুধ দিয়েছি, কিন্তু রুগী বিড়ি টানা বন্ধ করছে না। রুগী হয়তো সেই খাবার ঠিক করে খাচ্ছে না, রুগী হয়তো রাত্রি জাগরণ বন্ধ করছে না। এরকম কোনো উত্তেজক কারণ যদি এই রোগের পেছনে থাকে, তাহলে এটা জানতে পারলে রুগীকে আমরা অ্যাডভাইস করতে পারি যে আপনি এগুলি করবেন না, তাহলে ট্রিটমেন্ট হবে না। যতই সুনির্বাচিত ওষুধ দেওয়া হোক না কেন, এক্সাইটিং কজ যদি সঠিকভাবে মেনটেন করা না হয়, অর্থাৎ উদ্দীপক কারণ বা পরিপোষক কারণ, অর্থাৎ রোগকে যে বৃদ্ধি ঘটাচ্ছে, সেটা যদি আমরা রুগীর ক্ষেত্রে থেকে সরাতে না পারি, তাহলে সুনির্বাচিত ওষুধও সেখানে কাজ করবে না। যদি খেয়াল রাখবা। তাহলে আর একটা বলা হচ্ছে পুরাতন রোগের ক্ষেত্রে। পুরাতন রোগের ক্ষেত্রে মাইজামের হিসাবটা নিতে হবে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ, পুরাতন রোগের ক্ষেত্রে যেটা ফান্ডামেন্টাল কজ, সেই কজটা কিন্তু আমাদের আবিষ্কার করার দরকার আছে। এই ফান্ডামেন্টাল কজ অনুসারে রোগীর অনেক ক্যারেক্টার চিত্র আমরা পেয়ে যাই। যেমন মনে করো, হ্যানিমান বলছেন বিষপান, বহু আগে বিষপান করেছিল, আত্মহত্যার চেষ্টা করেছিল, হস্তমৈথুন করার একটা অস্বাভাবিক ইচ্ছা বা হস্তমৈথুন করত, স্বাভাবিক বা অস্বাভাবিক সহবাস বা মৈথুন করত, অতিরিক্ত কফি বা মদ্যাদি পান করত বা করে, অতি ভোজন বা গুরু পাক, দ্রব্য ভোজন, এগুলি করে। আর এছাড়া তার আগে উপদংশ বা পাঁচড়া সংক্রমণ, সিফিলিস বা গনোরিয়া তার হয়েছিল, সেটা যে কোনো মূল্যে চাপা দেওয়া হয়েছিল। তাহলে সে কি পরিস্থিতিতে পৌঁছে আছে সেটা আমাদের বলতে সুবিধা হবে। কোন চর্মরোগের সংক্রমণ, অর্থাৎ পার্শ্ববাদীর সংক্রমণ হয়েছিল কিনা, শোচনীয় ভালোবাসা, প্রেমের সংখ্যা, শোচনীয় ভালোবাসা, ভালোবাসা লাস্টে কাজে রূপান্তরিত হয়নি, অর্থাৎ পোক্ত হয়নি, তার আগে ভেঙে গেছে, মানসিক আঘাত, শোক, দুঃখ, ব্যর্থ প্রেম, সাংসারিক অসুবিধা, চিন্তা, শোক, কুব্যবহার, নিষ্ফল প্রতিহিংসা, কাউকে মারবো বলে চিন্তা করলাম কিন্তু মারতে পারিনি, সেই থেকে মনের মধ্যে আমার কষ্ট, খর্বিত গর্ব, আমার গর্বটা কেউ খর্ব করে দিচ্ছে, তাই থেকে আমার মনে কষ্ট, অর্থাভাব, কুসংস্কার জনিত ভয়, ওই বাগানে ভূত আছে, ওই এটা করলে এটা হবে, সেটা করলে ওটা হবে, কুসংস্কার জনিত ভয়, আশঙ্কা,
গুহ্য অঙ্গের বিকৃতি যেমন যোনিভ্রংশ, এই ধরনের কোন রোগ আছে কিনা, এই ধরনের কোন রোগ ছিল কিনা, সেই সমস্ত গুলি আমাদের তন্ন তন্ন করে খুঁজতে হবে। খুঁজে যদি কিছু থেকে থাকে, যদি কিছু পাওয়া যায়, সেগুলি আমাদের কেস রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। অন্তত প্রাচীন পীড়া ট্রিটমেন্ট করতে গেলে একটা রুগীকে বহুক্ষণ 1-1.5-2 ঘন্টা প্রয়োজন একটা কেস রেকর্ড করে ওষুধ দিতে। যত বড় চিকিৎসকই হোক না কেন, যত অভিজ্ঞতাই হোক না কেন, জটিল বা পুরাতন রোগীগুলিকে ট্রিটমেন্ট করতে গেলে একটা পরিচয়ক লক্ষণ বা দুটো পরিচয়ক লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ দিলে আমার আরোগ্য হয়ে যাবে, এ আশা সর্বদা বা সকল সময় করা একেবারে ঠিক নয়। বোঝা গেল? এবার আমাদের 94 সূত্রে যেটা পাওয়া যায়, বলা হচ্ছে চিররোগ সময়ের অবস্থায় বিশেষ অনুসন্ধানকালে রোগীর সাধারণ কাজকর্ম, সে কি কাজ করে, অকুপেশন কি, সে মাস্টার না অন্য কোনো ডিউটি করে, রাত্রি জাগরণ করে প্রচন্ড, আহার বা বসবাসের ধরন কি, সে বাড়িতে খায়, বাড়িতে কেমন ধরনের আহার চলে, বা দেখা গেল সে ক্যান্টিনে খায়, সেখানে কি ধরনের আহার চলে, বসবাসের ধরন, কি ধরনের বসবাস করে, সাংসারিক অবস্থা, গরিব বা বড়লোক, মদ্যপান কেমন করে, যথেচ্ছাচার জীবনযাপন করে কিনা, বা মেন্টালি ওয়ার্ক সে করে কিনা, বা ফিজিক্যালি ওয়ার্ক করে কিনা, কোন কাজগুলি সে বেশি করে, জলে বেশি কাজ করে, না সে সবসময় এসি ঘরের মধ্যে থেকে কাজ করে, না রৌদ্রে কাজ করে, না একবার বাইরে যায় একবার এসির মধ্যে ঢোকে, এইরকম কোনো কাজ করে, এগুলি আমাদের পুঙ্খানুপুঙ্খ করে জেনে নেওয়া দরকার। তন্ন তন্ন করিয়া বসবাসের ধরন, সাংসারিক অবস্থা প্রভৃতি ভালোরূপে তন্ন তন্ন করিয়া দেখা এবং বিবেচনা করা উচিত। কারণ এই সকলের মধ্যে যেগুলির রোগ উৎপাদন এবং পরিপোষণ করিবার প্রবণতা আছে, তাদের দূরীকরণ দ্বারা আরোগ্যের উন্নতি হইতে পারে। তার মানে এই যদি আমি জানতে পারি, তাহলে এক্সাইটিং কজ এবং মেনটেনিং কজগুলিকে দূর করার জন্য রুগীকে আমরা অ্যাডভাইস করব যে আপনি এইগুলি করবেন না। আপনি যদি সুস্বাস্থ্যের আশা করেন, রোগ আরোগ্যের আশা করেন, তাহলে অবশ্যই এইগুলি করবেন না। আর আপনি যদি জাহান্নামের টিকিট কেটে থাকেন, তাহলে আমার কথা আপনার শোনার দরকার নেই, আপনি যেখানে খুশি সেখানে যান। আর এদের কাছে রেখে নিজের যারা অবাধ্য পেশেন্ট, এদের কাছে রেখে নিজের বদনাম করার কোনো মানে হয় না। এরা চিকিৎসককে, অন্তত সঠিক চিকিৎসককে এই জাতীয় রোগীরা যত পৃষ্ঠ দর্শন করাবে, অর্থাৎ চলে যাবে, তত কিন্তু চিকিৎসকের মঙ্গল। তা নাহলে এরা ফালতু ফালতু বদনাম করবে, তখন এদের ট্রিটমেন্ট করা যায় না। অবাধ্য ছাত্রকে যেমন শিক্ষাদান করা যায় না, অবাধ্য রোগীকে যেমন চিকিৎসা করা যায় না, অবাধ্য শিষ্যকে কোনো রকম করে তাকে বসে আনা যায় না, সে কিন্তু মানুষ হয় না। মাথায় রাখতে হবে এগুলি। আচ্ছা, তাহলে কোথায় কাজ করে, কি কাজ করে, বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, এগুলিও জানা দরকার হয়। তার কারণ দেখা গেল বাবার বাড়ির পাশেই শ্বশুর বাড়ি, আমরা তো কেস সেখানে জানতে পারিনি। কিন্তু যদি আমরা জানতে পারি না এরকম জায়গায় বাবার বাড়ি, তাহলে আমরা ধরেও নিতে পারি বা জিজ্ঞাসা করলে করতে পারি খুব অতি সন্তান করলে যে আপনাদের কি ভালোবাসার বিবাহ হয়েছিল। কারণ ভালোবাসার বিবাহ যদি হয়, তার মধ্যে আমরা অনেক ক্লু কিন্তু খুঁজে পাই। বোঝা গেল? দেখা গেল হয়তো ভদ্র মহিলা আসলো, তার হয়তো স্বামী বিয়ে হয়েছে 6 মাস আগে, 6 বছর আগে, কোনো মা হয়তো ট্রিটমেন্ট করাতে আসলো, তার হয়তো 2 বছর আগে, 3 বছর আগে তার সন্তান বিয়োগ হয়েছে। তাহলে এইরকম ধরনের ইতিহাস কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে তাহলে কি কাজ করে, কি ধরনের জীবনযাপন করে, কি ধরনের খাদ্য খাবার খায়, এই সমস্ত গুলি কিন্তু আমাদের খুব জানা দরকার। আমরা 95 সূত্রে পাই। এগুলি তোমরা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না, আমি মোটামুটি বলে যাচ্ছি, তোমরা এগুলি পড়বা এবং ভালো করে শুনবা।
আর অর্গাননটা খুলে পড়বা। 95 সূত্রে বলা হয়, চিররোগ সম্বন্ধে উল্লেখিত লক্ষণ সমূহ ও অন্যান্য সমস্ত বিষয়ে অনুসন্ধান যতদূর সম্ভব যত্ন সহকারে এবং সমস্ত অবস্থা বিবেচনা করিয়া পরিচালিত করা উচিত, এবং যৎপর্ণাস্তি সামান্য বিশেষত্বগুলিও লক্ষ্য করিতে হইবে। সামান্য বিশেষত্বটা জিনিস দেখো, আমাদের নক্ষত্রগুলি কিন্তু সূর্যের থেকেও বড়, অন্যান্য গ্রহ উপগ্রহ থেকেও কিন্তু আমাদের নক্ষত্রগুলি বড়। মিটমিটানি সিমটমস, ক্রনিক ডিজিজে যেগুলি রোগীর মধ্যে থাকে, রোগী গুরুত্ব দেয় না, সেই সমস্ত লক্ষণগুলি জাগরিত লক্ষণের থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সমস্ত লক্ষণগুলি দ্বারা কিন্তু বিশেষত্বপূর্ণ লক্ষণ হিসাবে আমরা গণ্য করি এবং ওষুধ নির্বাচন করতে সাহায্য করে। এইবার ইহার প্রাথমিক ইহার প্রথম আংশিক কারণ, এই সকল রোগে তাহারাই সর্বাপেক্ষা পরিচায়ক, যে কথাটা আমি একটু আগে বললাম, পরিচায়ক লক্ষণ বা বিশেষত্বপূর্ণ লক্ষণ, ওই মিটমিটানি সিমটমস গুলি। যেমন তুমি হয়তো একটা রোগীকে দেখছো, সে বলছে পরবর্তীতে যারা গেল ঘুমালেই না ঘেমে যায়, কিন্তু ওই জন্য কিন্তু তোমার কাছে ট্রিটমেন্ট করতে আসে। সে বলছে যে আমি যখন মানসিক একটু চিন্তা ভাবনা করি, তখনই কিন্তু আমার পায়ের হাতের তলায় আর পায়ের তলায় ঘাম হয়, যার জন্য ট্রিটমেন্ট করতে আসেনি। কিন্তু এগুলি কিন্তু বিশেষত্বপূর্ণ লক্ষণ এবং পরিচয়ক লক্ষণ, এই মিটমিটে লক্ষণগুলি কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয়, আমাদের বাদ দেওয়া উচিত নয়। এবং অচির রোগের পরিচয়ক লক্ষণ সমূহের সহিত তাদের প্রায় সাদৃশ্য থাকে না। অচির লক্ষণ অর্থাৎ তরুণ রোগের লক্ষণের সাথে এই লক্ষণের কিন্তু কোনো মিল থাকে না। কারণ তরুণ রোগ যখন ট্রিটমেন্ট করবো, তখন কিন্তু এই জাতীয় লক্ষণগুলি সংগ্রহ করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমি বলেছিলাম তরুণ রোগের ক্ষেত্রে কেন হলো, কি কষ্ট হচ্ছে, কিসে উপশম হচ্ছে, ব্যাস। তরুণ রোগ অ্যাকিউট ডিজিজ ট্রিটমেন্ট হয়ে যাবে। বর্তমান মনে হয় নিপা ভাইরাস চলছে, আমি যে রোগীগুলিকে বর্তমানে 2 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট করছি, জ্বর গলা ব্যথা, আমি অর্ধেক রোগীকে লক্ষ্য করছি যে মাস্ক দিয়ে, অর্ধেকের বেশি, যে 5টা রোগী আমি বর্তমান দেখেছি তার মধ্যে 4 জনকে মাস্ক দেওয়ার পরে তার জ্বর গলা ব্যথা বা নিপা ভাইরাসের যে লক্ষণগুলি প্রকাশিত হচ্ছিল, সেই লক্ষণগুলি কিন্তু চলে গেল, বোঝা গেল। এইবার আমাদের বলা হচ্ছে অর্গানে বলা হয় আরোগ্য বিধান করিতে হলে তাহাদের যথেষ্ট লেখা হয়ে আছে, আর প্রয়োজন নয় বলিয়া পরিত্যাগ করা উচিত নয়। অনেক লিখে ফেলেছি, অনেক টেস্ট রেকর্ড করেছি, আর জানার দরকার নেই। এরকম অবহেলা করার কিন্তু দরকার নেই। কারণ যেখানে দেখিবে ছাই উড়াইয়া লইবে চাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কোনো লক্ষণকে বাদ দেওয়ার দরকার নেই। দেখা গেল এরকম মিটমিটে সিমটম 2, 3, 4 যদি একত্রিত করা যায়, তাহলে দেখা গেল তার মধ্যে একটা চিত্র ক্রনিক ডিজিজে পাওয়া যায়। অপর কারণ, রোগীগণ তাদের বহু কালের যন্ত্রণাতে এত অভ্যস্ত হয়ে যায় যে ক্ষুদ্রতর আনুষঙ্গিক লক্ষণ সমূহ প্রায় গ্রাহ্য করে না, কিন্তু ইহারাই প্রায় অত্যন্ত সারগর্ভ পরিচায়ক, প্রায় ঔষধ নির্বাচনে অত্যন্ত প্রয়োজনীয়। অনেকদিন ধরে ভুগতে 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 কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষণ গা সওয়া হয়ে যায়। ওই যেমন বললাম, ঘুমালেই পা ঘেমে যায়, বা এরকম ধরনের আমার এই কষ্টটা হয়, খেতে গেলে আমার নাক ঘেমে যায়, এরকম কিছু কিছু লক্ষণ আমাদের যা নিয়ে রুগীরা আসে না, কিন্তু তার মধ্যে মিটমিটে লক্ষণগুলি থাকে। এইগুলি পরিচায়ক এবং সার গর্ভ লক্ষণ, প্রায় ঔষধ নির্বাচনে অত্যন্ত প্রয়োজনীয়। কষ্টকর প্রেজেন্ট সিমটমস গুলি ক্রনিক ডিজিজে খুব একটা গুরুত্ব লাগে না, তখন এই প্রেজেন্ট সিমটমস, কষ্টকর যে লক্ষণগুলি রোগীরা যে প্রকাশ করে, ইহা দ্বারা রোগীর চরিত্র বা চিত্র বা জেনারেটিস বা ধাতুগত অবস্থা কিছুই পাওয়া যায় না। যার কারণে এগুলিকে যথাসম্ভব লিখে রাখতে হবে, গুরুত্ব কম দিতে হবে। রোগীরা তাহাদেরকে শারীরিক অবস্থা অঙ্গরূপে একরূপ স্বাস্থ্য বলিয়া মনে করে, কারণ তারা চিন্তা করে ইয়েও বহুত দিনের হয়, ওই 5 দিন অন্তর পায়খানা করি, ওটা নিয়ে একবার তোমাকে বললোই না, কারণ ওটা গা সব অভ্যাস হয়ে গেছে। এইরকম
চিন্তা করে ও সবারই মনে হয় এরকম হয়। তাহারা 10-15 বৎসর যাবৎ রোগ ভোগ করিয়া শাস্ত্রের প্রকৃত অনুভূতি প্রায় ভুলিয়া যায় এবং এই আনুষঙ্গিক লক্ষণ সমূহের অল্পাধিক সুস্বাস্থ্য হইতে যে বিচ্যুতি, যে তাহাদের প্রধান রোগের সহিত কোনো সম্বন্ধ থাকিতে পারে, তাহা তাহারা প্রায় বিশ্বাস করিতে পারে না। দেখা গেল হয়তো আমি ঘটকের কথা বলছি, ঘটকে ক্রোটন টিক তোমরা করে দেখবা, চর্মরোগে মলম লাগায়, উপশম হয়ে যায়, আর তখনই শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে যখন জানা গেল যে এরা চর্মরোগ আছে এবং মলম লাগানোর পরেই শ্বাসকষ্ট হয় এবং সেই চর্মরোগের প্রকৃতিটা এমন, তখনই তাকে ক্রোটন টিক দিয়ে ট্রিটমেন্ট করা হলো। তাহলে এই যে মিটমিটে লক্ষণগুলি, যে লক্ষণগুলি রুগী এসে প্রকাশ করে না, সে জানে যে ওই স্কিনের উপরে একটু ফুসকুড়ি বেরিয়েছে, ও সেলিকল বা ওই জাতীয় ডেরোবিন লাগালে তো কমে যায়, ওটার ডাক্তারকে কি বলবো, এটা শ্বাসকষ্টের জন্য বলি। এইরকম মিটমিটে সিমটমস অনেক সময় রুগীর মধ্যে থাকে, সেগুলি আমাদের খেয়াল করা প্রয়োজন। আর অনেকদিন ধরে ভুগতে ভুগতে গা খাওয়া হয়ে যায়। আচ্ছা, তাহা প্রায় বিশ্বাস করিতে পারে না। দেখা গেল হয়তো এইগুলি যে রোগের সাথে আমার রোগ চিত্রের সাথে এই রকম ধরনের লক্ষণের কোনো সংযোগ আছে তা তারা মনে করে না। তারা প্রেজেন্ট সিমটমস গুলি হৃদয়, হাঁটুতে ব্যথা লাগতো, মাথায় ব্যথা, ব্যাস হয়ে গেল, আর কিছু তারা বললো না। কিন্তু ওই যে এটা তো 3 কথায় সেরে যায়, অতিথি অতিথি। এই অতিথি, এই হাঁটুর ব্যথা, গায়ের ব্যথা, মাথার ব্যথা, 3 কথায় সারতে গেলে, ট্রিটমেন্ট করতে গেলে রুগীর ধাতুগত লক্ষণগুলি, মিটমিটে লক্ষণগুলি বের করতে হবে। কবে থেকে ভুগছে, এই রোগের প্রথম সূচনায় কি লক্ষণগুলি ছিল সেগুলি জানা দরকার। ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রির ইতিহাস জানতে হবে, কিভাবে এই রুগীটা এই জায়গায় পৌঁছে আসলো। আবার এই রোগীর মধ্যে ওষুধজনিত কোনো লক্ষণ থাকলে সেগুলিকে যত সম্ভব এড়িয়ে যাওয়ার জন্য পাস্ট হিস্ট্রির উপরে বা পূর্বের লক্ষণগুলি, রোগের প্রথম সূচনায় যে লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল সেই লক্ষণের উপরে গুরুত্ব দিতে হবে বেশি করে। ঠিক আছে, এই কথা থাক।